আশা করি সবাই ভালো আছো। আজকে শুরু করছি অষ্টম শ্রেণীর সমযোজী যৌগ কাকে বলে, সমযোজী যৌগের উদাহরণ দাও। সমযোজী যৌগ যৌগ কোথায় পাবে তোমরা? অষ্টম শ্রেণীর বইতে লক্ষ্য করবে। গত ক্লাস আলোচনা করেছিলাম। এই হচ্ছে সমযোজী যৌগ, তড়িৎযোজী যৌগ নিয়ে আলোচনা করেছিলাম। সমযোজী যৌগ পেজ নাম্বার 90 নম্বর পেজ। এই সমযোজী যৌগ কাকে বলে? রাসায়নিক বিক্রিয়ার সময় নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের রাসায়নিক বিক্রিয়ার সময় নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় দুই বা ততোধিক পরমাণু পরস্পরের মধ্যে এক বা একাধিক ইলেকট্রন জোড় যৌথভাবে ব্যবহার করে পরমাণুগুলির মধ্যে মিলন ঘটিয়ে যে যৌগ উৎপন্ন করে তাকে সমযোজী যৌগ বলে। তাহলে রাসায়নিক বিক্রিয়ার সময় নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় দুই বা ততোধিক পরমাণু পরস্পরের মধ্যে এক বা একাধিক ইলেকট্রন জোড় যৌথভাবে ব্যবহার করে পরমাণুগুলির মিলন ঘটিয়ে যে যৌগ উৎপন্ন করে তাকে সমযোজী যৌগ বলে। সমযোজী যৌগের উদাহরণ: সমযোজী যৌগ তার উদাহরণ হবে হাইড্রোজেন, অক্সিজেন, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, জল, মিথেন ইত্যাদি। এবার এরা কেন সমযোজী যৌগ সেটা একটা গঠন দেখলেই তোমরা বুঝতে পারবে। তো সংজ্ঞাটা থেকেই এর গঠনটা বুঝতে পারবে তোমরা। সংজ্ঞাটা থেকেই এটা করবে কিভাবে। যেমন আমরা প্রথমে বলি, জল নিয়ে আলোচনা করছি। তো হাইড্রোজেন, জল তোমরা বাড়িতে এগুলো করে নিতে পারবে। তো আমি জলটা নিয়ে আলোচনা করি। জল যে সমযোজী যৌগ কেন? কারণ এখানে জল H2O অর্থাৎ 2H আর O
এখন অক্সিজেনটা মিডিলে রেখে হাইড্রোজেনে দুই পাশে হাইড্রোজেন বসালে, এখানে অক্সিজেন পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে 6টা ইলেকট্রন থাকবে, অর্থাৎ অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস, অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক 8, ইলেকট্রন বিন্যাস করলে 2 হবে 6 হবে, অর্থাৎ প্রথম কক্ষে 2টো, পরের কক্ষে 6টা। এখন তাহলে শেষ কক্ষে 6টা ইলেকট্রন থাকে, তাহলে 6টা ইলেকট্রন আমি এখানে বসাচ্ছি, 6টা ইলেকট্রন শেষ কক্ষে থাকে। আর হাইড্রোজেন অপরদিকে ইলেকট্রন বিন্যাস ওর একটা, পরমাণু ক্রমাঙ্ক 1, সুতরাং ওর একটা ইলেকট্রন। এখন নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য অক্সিজেন পরমাণু আরও 2টি অতিরিক্ত ইলেকট্রন অক্সিজেনের দরকার। অক্সিজেনের 6টা আছে, তো এর অষ্টক পূর্ণ করতে গেলে, মানে কোনো একটা পরমাণু তার শেষ কক্ষপথে 8টা দ্বারা পূরণ করবে, তাহলে ওর 2টো ইলেকট্রন প্রয়োজন আছে। তাহলে সেটা হচ্ছে ওর অক্সিজেনের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে নিয়ন, তো তার মতন অষ্টক পূর্ণ করতে গেলে তার 2টি অতিরিক্ত ইলেকট্রন দরকার। তাই অক্সিজেন পরমাণুর বাইরের কক্ষের ওই 2টি ইলেকট্রন 2টি হাইড্রোজেন পরমাণুর প্রত্যেকটির একটি ইলেকট্রনের সঙ্গে যুক্ত হয়ে, অর্থাৎ যেহেতু অষ্টক করতে হবে, তাহলে এই একটা আর এই একটা, অর্থাৎ এটার দ্বারা এই হাইড্রোজেনের একটার সাথে এই অক্সিজেনের একটা, অপরদিকে এই একটা ইলেকট্রনের সঙ্গে হাইড্রোজেনের এই একটা ইলেকট্রন কী করবে, যুক্ত হয়ে 2টি ইলেকট্রন জোড় গঠন করবে। এখানে এক জোড়া হবে, এখানে এক জোড়া হবে। এই 2টি ইলেকট্রন জোড়কে সমানভাবে ব্যবহার করবে, অর্থাৎ হাইড্রোজেনও ব্যবহার করতে পারবে, অপরদিকে অক্সিজেনও জোড়াটাকে ব্যবহার করতে পারবে এবং নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। এবং প্রতিটি হাইড্রোজেন পরমাণু তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তাহলে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে অক্সিজেন তার ভিতরে 4টে, আর এই দুটো এখানে হাইড্রোজেনের একটা আর অক্সিজেনের একটা, অর্থাৎ এখানে একটা জোড় গঠন করছে, অর্থাৎ এটা অক্সিজেনের আর এই ইলেকট্রনটা হাইড্রোজেনের। ঠিক সেমভাবে এখানে এই ইলেকট্রনটা এখানে রাখলাম আর হাইড্রোজেনের যে একটা ইলেকট্রন এখানে রাখলাম, তাহলে অক্সিজেন তার 8টা পূরণ করলো, নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করলো। অপরদিকে হাইড্রোজেন তার নিজের একটা আর অক্সিজেনের কাছ থেকে একটা নিয়ে এখানে এক জোড়া, আর অপরদিকে এই হাইড্রোজেন এখানে এক জোড়া, তাই যৌথভাবে ব্যবহার করছে, করে তৈরি হলো যে যৌগটা, সেটা হলো ঠিক এইভাবে ও সিঙ্গেল বন্ড, অর্থাৎ এক জোড়া ইলেকট্রন হলে সেটা একটা দাগ, একটা বন্ড দিয়ে প্রকাশ করতে হয়, এটাকে সিঙ্গেল বন্ড বলা হয়। এই সিঙ্গেল বন্ড মানে এখানে 2টো ইলেকট্রন আছে, এক জোড়া ইলেকট্রন আছে, 2টি সমযোজী এক বন্ধন, এটা 2টি সমযোজী এক বন্ধন। এইভাবে জলের অণুটা গঠিত হয়, অর্থাৎ H2O ঠিক এইভাবে তৈরি হয়, এই জন্য একে সমযোজী যৌগ বলা হয়। সমযোজী মানে যৌথভাবে ব্যবহার করলে ইলেকট্রন জোড়কে। ঠিক এইভাবে তোমরা নিজেরাই করে নিতে পারবে। যেমন আমি মিথেনটা দেখিয়ে দিচ্ছি, CH4 মিথেন অণুর গঠন। তাহলে কার্বন, অপরদিকে 4টে হাইড্রোজেন রাখা হলো। কার্বনের ইলেকট্রন বিন্যাসটা তোমাকে করে নিতে হবে। কার্বনের ইলেকট্রন 6, অর্থাৎ প্রথম কক্ষে 2টো, পরের কক্ষে 4টে, তাহলে বাইরের কক্ষে কার্বনের 4টি ইলেকট্রন আছে। অপরদিকে হাইড্রোজেনের প্রত্যেকটি একটি করে ইলেকট্রন আছে, প্রত্যেকটি হাইড্রোজেনের একটি করে ইলেকট্রন আছে। এখন যদি আমরা এইটাকে, তাহলে কীভাবে ইলেকট্রনকে ব্যবহার করছে, অর্থাৎ কার্বন তার 4টি ইলেকট্রনকে কার্বন 4টি ইলেকট্রনের সঙ্গে 4টি হাইড্রোজেনের পরমাণুর একটি করে ইলেকট্রনের সঙ্গে জোড় গঠন করছে, অর্থাৎ হাইড্রোজেনের যে একটা করে ইলেকট্রন ছিল সেই একটা করে ইলেকট্রনের সঙ্গে কার্বনের 4টি ইলেকট্রন জোড় করলো, করে যৌথভাবে ইলেকট্রন জোড়াকে ব্যবহার করছে, ফলে কার্বন অষ্টক পূর্ণ করছে এবং হাইড্রোজেন হিলিয়ামের মতো 2টো ইলেকট্রন বিন্যাস লাভ করলো। এইভাবে মিথেন অণু গঠন হয়, CH4। তাহলে মিথেনের 4টে বন্ড হচ্ছে, ওকে।
তাহলে এই জন্য একে সমযোজী যৌগ বলা হয়। এই সমযোজী যৌগের বৈশিষ্ট্য আছে, তোমরা সমযোজী যৌগের বৈশিষ্ট্যটা তোমাদের বই থেকে করে নিতে পারো, যেখানে সমযোজী যৌগের বৈশিষ্ট্য পাবে যে এরা সমযোজী যৌগগুলির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তড়িৎযোজী যৌগের তুলনায় কম হয়। সমযোজী যৌগগুলি জলে অদ্রাব্য কিন্তু জৈব দ্রাবকে দ্রাব্য হয়। সমযোজী যৌগগুলি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, ফলে এরা তড়িৎ পরিবহন করে না। আর সমযোজী যৌগগুলির স্থায়িত্ব খুব বেশি হয়। তাহলে বাড়িতে তোমরা যে উদাহরণগুলো আছে এখানে তোমরা বইটা দেখলে দেখতে পাবে এই জায়গাটায় যে জল, হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া, ফসফিন, মিথেন, কার্বন টেট্রাক্লোরাইড, নাইট্রোজেন ট্রাইক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড, এদের দিয়ে তোমরা কিভাবে যৌগগুলো গঠন হচ্ছে আমি যেভাবে করে দিলাম তোমরা করে নেবে, বাড়িতে করে আমাকে দেখাতে পারো। এবার আমরা আসবো নেক্সট অধ্যায়, রাসায়নিক বিক্রিয়া। এই রাসায়নিক বিক্রিয়া থেকে যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা অনুঘটক কাকে বলে, অনুঘটক কাকে বলে, অনুঘটকের বৈশিষ্ট্য কী, অনুঘটকের বৈশিষ্ট্য কী, আর অনুঘটকের শ্রেণীবিভাগ। তাহলে প্রথমে আসি অনুঘটক কাকে বলে। অনুঘটক অনুঘটক মানে তোমরা একটা জিনিস খেয়াল করবে, তো জানো যে ঘটক মানে হচ্ছে যে যেমন একটা মানে উদাহরণ দেওয়া যেতে পারে যে যারা বিশেষ করে বিয়ের কাজগুলো যারা যোগাযোগ করে দেয়, মেয়ের বাড়ির সঙ্গে ছেলের বাড়ির যোগাযোগ, তাদেরকে ঘটক বলা হয়। তো অনুঘটক ঠিক এমন যে এখানে দুটো মানে মৌল বা যৌগের মধ্যে তাদের রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে দেবে, তাকে অনুঘটক বলে, এবং বিক্রিয়াটা খুব দ্রুতভাবে সম্পন্ন করে। তো তারাই হচ্ছে অনুঘটক, মানে যারা ঘটক মানে কাজটা দ্রুত করিয়ে দেয়, এখানেও ঠিক সেমভাবে অনুঘটক মানে রাসায়নিক বিক্রিয়াটা দ্রুত ঘটিয়ে দেবে। তাহলে অনুঘটক কাকে বলে? অনুঘটক হচ্ছে যে সমস্ত পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে কোনো রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার গতিবেগকে বাড়ায়, বিক্রিয়ার গতিবেগকে বাড়ায় অথবা কমায়, কিন্তু বিক্রিয়া শেষে নিজে সম্পূর্ণ অবিকৃত অবস্থায় থাকে। বিক্রিয়া শেষে নিজে সম্পূর্ণ অবিকৃত মানে কোনো পরিবর্তন হয় না, নিজে অবিকৃত অবস্থায় থাকে, সেই পদার্থকে অনুঘটক বলা হয়। তো অনুঘটকের উদাহরণ হিসেবে আমরা বলবো যেমন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2 মানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এছাড়া ভ্যানেডিয়াম পেন্টক্সাইড V2O5 ভ্যানেডিয়াম পেন্টক্সাইড, এরা অনুঘটকের উদাহরণ। আর অনুঘটন কাকে বলে? অনুঘটন ওটা হচ্ছে অনুঘটক, এটা হচ্ছে অনুঘটন। তো অনুঘটকের উপস্থিতিতে কোনো রাসায়নিক বিক্রিয়ার বেগ বৃদ্ধি বা হ্রাসের ঘটনাকে অনুঘটন বলে। অনুঘটকের উপস্থিতিতে মানে এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড বা ভ্যানেডিয়াম পেন্টক্সাইড এদের উপস্থিতিতে কোনো রাসায়নিক বিক্রিয়ার বেগ বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে, এই ঘটনাকেই বলা হয় অনুঘটন। অনুঘটকের বৈশিষ্ট্য কি? অনুঘটকের বৈশিষ্ট্য কি তোমরা বই দেখে এগুলো পড়ে নেবে, বইতে পাবে বৈশিষ্ট্য। তো অনুঘটক কোনো রাসায়নিক বিক্রিয়া আরম্ভ বা শেষ করতে পারে না।
অনুঘটক নিজের রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, মানে বিক্রিয়ায় উপস্থিত থাকবে, বিক্রিয়ার বেগ বাড়াবে অথবা কমাবে, কিন্তু নিজের সম্পূর্ণ অপরিবর্তিত অবস্থায় থেকে যাবে। অনুঘটকের ভর এবং রাসায়নিক ধর্ম বিক্রিয়ার আগে যা থাকবে পরে তাই থাকবে, তার মানে ভরের আর রাসায়নিক ধর্মের কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে অনুঘটকের বৈশিষ্ট্য। এবার অনুঘটকের মধ্যে পড়া অনুঘটক কাকে বলে? পড়া অনুঘটক, পড়া অনুঘটক, পড়া মানে যারা বিক্রিয়ার বেগকে বাড়াবে, যেসব অনুঘটক বিক্রিয়ার বেগকে বাড়াবে তারা পড়া অনুঘটক। উদাহরণ হিসেবে বলা যায়, তুমি যদি শুধু পটাশিয়াম ক্লোরাইড অর্থাৎ KCl পটাশিয়াম ক্লোরাইড KClO3 পটাশিয়াম ক্লোরাইডকে যদি 630 ডিগ্রি সেন্টিগ্রেড 630 ডিগ্রি টেম্পারেচার যদি উত্তপ্ত করো, তাহলে এটা বিয়োজিত হয়ে তোমার পটাশিয়াম ক্লোরাইড হবে অর্থাৎ KCl হবে, প্লাস KCl হবে, আর কি হচ্ছে KCl প্লাস অক্সিজেন তৈরি হবে, KCl হবে এবং অক্সিজেন হবে। তাহলে এখানে 2KCl, তাহলে 2KCl প্লাস 3O2। তো এখানে পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন তৈরি হলো, তার জন্য 630 ডিগ্রি টেম্পারেচার লাগলো এবং বিক্রিয়াটা খুব ধীরে হবে, ধীরে সম্পন্ন হবে। কিন্তু আমি যদি এই পটাশিয়াম ক্লোরাইড অর্থাৎ 2KClO3 এর সঙ্গে যদি আমি এই MnO2 অর্থাৎ এটাকে বলা হয় অনুঘটক, যেটা অনুঘটকের উদাহরণ দিয়েছিলাম MnO2, এই MnO2 মানে সংযোগে যদি বিক্রিয়াটা সম্পন্ন করি, তাহলে আমার উষ্ণতা আগের মতো এই 630 লাগবে না, মানে খুব 240 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারই বিক্রিয়াটা শুরু হবে এবং খুব দ্রুতভাবেই Cl3O2 প্লাস MnO2 এবং খুব দ্রুতভাবে অক্সিজেন তৈরি করলো, এই যে অক্সিজেন তৈরি হলো। এবং বিক্রিয়া শেষে তুমি যে এই ম্যাঙ্গানিজ অক্সাইডকে অনুঘটক হিসেবে নিয়েছিলে, এটাকে সম্পূর্ণভাবে সেইটাকেই অবিকৃত অবস্থায় পাওয়া যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যেখানে 630 ডিগ্রি টেম্পারেচার লেগেছিল এবং ধীরে ধীরে হচ্ছিল, সেখানে কিন্তু মানে 240 ডিগ্রি টেম্পারেচারে হয়ে যাচ্ছে এবং খুব বিক্রিয়াটা দ্রুত হচ্ছে। এবং বিক্রিয়াটি কি হচ্ছে, 240 ডিগ্রি টেম্পারেচার লাগছে, আগের থেকে অনেক অল্প তাপমাত্রা লাগছে এবং বিক্রিয়াটা খুব দ্রুত হচ্ছে। তাহলে যে মানে পদার্থটি রাসায়নিক বিক্রিয়ার বেগটিকে তাড়াতাড়ি করে দিল, সেটাই হচ্ছে পড়া অনুঘটক। আবার কিছু অনুঘটক আছে যেটা অপড়া অনুঘটক বলা হয়, অপড়া অনুঘটক। অপড়া অনুঘটক ঠিক উল্টো, যে অনুঘটক কোনো রাসায়নিক বিক্রিয়ার বেগকে কমিয়ে দেয় তাকে বলা হয় অপড়া অনুঘটক। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, যেমন হাইড্রোজেন পারঅক্সাইড মানে H2O2, এটাকে হাইড্রোজেন পারঅক্সাইড বলা হয়, বিয়োজিত হয়ে জল আর অক্সিজেন তৈরি করে। কিন্তু এই হাইড্রোজেন পারঅক্সাইডের সঙ্গে যদি আমরা সামান্য ফসফরিক অ্যাসিড মিশিয়ে দেই, ফসফরিক অ্যাসিড যদি আমরা মিশিয়ে দেই, তাহলে বিয়োজনের গতি কিন্তু কমে যায়। তাহলে এই ফসফরিক অ্যাসিডটা কিন্তু অপড়া অনুঘটক, এক্ষেত্রে ফসফরিক অ্যাসিড অপড়া অনুঘটক। তার মানে যদি হাইড্রোজেন পারঅক্সাইডটাকে আমরা বিয়োজিত করি, তাহলে জল আর অক্সিজেন পাওয়া যাবে, এর থেকে জল পাওয়া যাবে, অক্সিজেন পাওয়া যাবে, ঠিক আছে। কিন্তু সেক্ষেত্রে বিক্রিয়াটা কী হবে, একটু দ্রুত হয়, কিন্তু ফসফরিক অ্যাসিড মিশিয়ে দিলে এটাকে খুব ধীরে ধীরে হয়। তাহলে এখানে ফসফরিক অ্যাসিডটা অপড়া অনুঘটকের কাজ করছে, মানে যারা ধীরে ধীরে কাজটা করলো। তাহলে বাড়িতে এই কাজগুলো দেখে নাও, নেক্সট ক্লাসে পরেরটা আলোচনা করা হবে।